আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আজকে তো 25 তারিখ। কি হতে পারে তারেক রহমান আসার পরে? নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল বাড়বে, নাকি জামাত বিএনপির সাথে সংঘর্ষে যাবে, নাকি জামাত বিএনপি ইউনূসের সাথে মিলকে জুলকে একটি সরকার গঠন করবে, অথবা ভারতের ইশারায় ভারতের সাথে আপোষ করে সরকার গঠন করবে। এটা আমি বলি নাই, এটা জামাতের পক্ষে যারা আছে তারা এটা ঘোষণা করেছে যে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে তারপরে বাংলাদেশে আসতেছে। এটা আমার কথা না, তাদের কথা। যদি এর সাথে আমি একমত না। ধরেন বিএনপি জামাত এনসিপি মিলকে জুলকে সরকার গঠন করলো, সেটা কতদিন থাকতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, কতদিন থাকবে? আর আপনারা কি মনে করেন যে এই যে প্রতি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে ভারত ভেঙে ফেলবে, এটা ভেঙে ফেলবে, ওইটা ভেঙে ফেলবে বলা লোকগুলো যারা সারা দেশে গিজ করছে, এদের সংখ্যা বাড়বে না ভবিষ্যতে কমবে? আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যে যে একটা দেশের যারা রাজনীতি করতেছে বা রাজনীতি করতে চায়, বা এই দেশের রাজনীতি যারা দখল করে রেখেছে, তারা প্রত্যেকটা মানুষ সকল প্রকার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে। বাংলাদেশে যারা এখন এত লাফালাফি করতেছে, ভারতের 7 সিস্টার ভেঙে ফেলবে, দিল্লি দখল করবে। আচ্ছা ধরেন ভারতের মতো ক্ষমতাধর রাষ্ট্রটি যদি এই বাংলাদেশের এই বাঙ্গুরা হইতো, আর ভারত ধরেন বাংলাদেশের মতো ছোট একটি রাষ্ট্র, এতক্ষণ এই রাষ্ট্র অস্তিত্ব থাকতো না। তাই এই দেশের কপাল ভালো যে ভারতের মতো একটি রাষ্ট্র আছে। তাহলে যে সুদূর বুদুর মার্কা কথা বলে, বাংলাদেশের মতো যদি উগ্র হইতো ভারত, তাহলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকতো এতদিন। 16 মাসে তো 16 বার দখল করতো, আর নাহলে 16 টুকরা করে ফেলতো। তো আরেকটা জিনিস বলি, এখানে ভারতের কিছু ত্রুটি আছে। সেটা হলো প্রবাদ বাক্য দিয়ে বলি, তা হচ্ছে যে বেশি বড় হয়েও না, ঝড়ে ভাঙবে মাথা। এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। এতবার বাড়ছে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। আবার বেশি ছোট হইতে হয় না, বেশি ছোট হইলে ভেড়া পাঠা এরাও গাছের পাতা খেয়ে ফেলে, যেটা ভারত করতেছে। আমিও জানি যে ভারত একটি চাণক্য নীতির দেশ, তারা চাণক্য নীতি ফলো করে, ফাইন, ভেরি নাইস। কিন্তু চাণক্য নীতির মধ্যে কি শুধু ডিফেন্সিভ, শুধুমাত্র ডিফেন্সিভ? আমার তা মনে হয় না। কিন্তু বেশি বেশি ডিফেন্সিভ খেললে কিন্তু দেখবেন যে লোকটা দাবাতে বেশি ডিফেন্সিভ খেলে, ফুটবলে বেশি ডিফেন্সিভ খেলে, শেষে কিন্তু গোল খেয়ে যায়, শেষে কিন্তু গোলটা খেয়ে যায়। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। অবশ্য আমার চেয়ে তারা বেশি বোঝে, কোনো সন্দেহ নাই। অনেকেই বলবে আমার চেয়ে দেখি তারা কম বোঝে। কোনো অংশই কম বোঝে না, অবশ্যই তারা আমার চেয়ে বেশি বোঝে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কাছে যেরকম মনে হয় সেরকম বক্তব্য দিলাম আর কি। আর আপনি দেখবেন যে হঠাৎ করেই পাকিস্তানের এক রাজনৈতিক দলের নেতা যারা এখন ক্ষমতায় বলেছে যে বাংলাদেশে যদি হামলা করে ভারত, বা ভারতের সাথে কিছু হয়, তাহলে পাকিস্তান বসে থাকবে না, ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। তার মানে বুঝতে পারছেন তো এরা কেন এত লাফালাফি করছে। তো পাকিস্তানি সুধীর ভাই, তোমাকে বলি, তোমরা কাশ্মীরেই যখন ঠেলা খাও, তোমরা ফিরাইতে পারো না, আর 1800 মাইল দূরে এসে বাংলাদেশের পক্ষ নিবা, তোমরা কি করতে পারো আমরা জানি। তোমরা যে জজবা পয়দা করছো, এই জজবা দিয়ে কিছু জেহাদি সন্ত্রাসী জঙ্গি পশ্চিমবঙ্গ পর্যন্ত পাঠাইতে পারবা। যুদ্ধ করে কোনো দিন 2 ফ্রন্ট থেকেও যদি একবারে যুদ্ধ করো, তারপরও মুরদে তোমাদের কোলাবে না। ভারত কিন্তু সেটা ফাড়াই ফেলবে। পাকিস্তানের ইতিহাস আজ পর্যন্ত কোনোদিন জিতে নাই, বাংলাদেশের বাঙ্গরেরা মানতেই যায় না। খুব শীঘ্রই তারা পুনরায় এই ভারতের সাথে একটা ঝামেলা করে নিজের দেশটাও খোয়াবে, নিজের দেশের ভাগাভাগি হয়ে যাবে। পাকিস্তান একটা সেই রকম শক্ত একটা ধরা খাবে। এটা না করলে এদের ভালো লাগতেছে না। আসলে সুখে খাইতে সবারই ভূতে গিলা। তো পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভারত একটা গুলি না করেও ভিখারিস্তানে পরিণত করেছে। আবারও বলে দেই, বাংলাদেশকে জাকাতিস্তান বানাবে জামাতের নেতাই বলছে। এটা ভারতকে বানাইতে হবে না, জামাতের নেতাই বলছে যে বাংলাদেশে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে। ঠিক আছে, সুতরাং এটাকে জাকাতিস্তান ভারতের বানাইতে হবে না, জামাত নিজেই বানাবে ক্ষমতায় গেলে। কিন্তু আমি যেটা বলতে চাই, যদি ভারত কোনো রকম ঝামেলা করে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে হবে, দুর্ভিক্ষ হবে। কতবার আপনাদের বলতেছি, মানতেছেন না। বাংলাদেশের মানুষ এরকম বেকুব। কিছুদিন আগে কয়েকজনের সাথে কথা হলো, তারা কি বলছে জানেন? বাংলাদেশের কাছে পেঁয়াজ না বেচলে নাকি বাংলাদেশ না খেয়ে মারা যাবে।
এইটুকু এই আকল এবং এই কথাগুলো কিন্তু কম বয়সী পোলাপান শুধু বলে নাই, মধ্যবয়স্ক বয়স্ক মানুষ আমাকে বলেছে। মানে এইরকম বুদ্ধি যে বাংলাদেশের কাছে যদি ভারত বেচা বিক্রি না করতে পারে তাহলে ভারত না খায় থাকবে। এই আকল নিয়ে বাংলাদেশের জনগণ রাজনীতি করে। এদের যে কি পরিণতি অপেক্ষা করতেছে আপনি কি করে বুঝতে পারবেন? মানে এটা কোনো কথা যে বাংলাদেশের কাছে যদি পেঁয়াজ না বেছে বাংলাদেশ নাকি এমন কথা আমাকে বলেছে, মানে আমি হাসি, আমি তো বলি এখন আমি নতুন কৌশল নিছি, মনে করেন আমি কাউকে ফোন দেওয়াই, কাউকে দিয়ে দিয়ে আমি শুনি তারা কি বলে, ঠিক আছে? আমি ফোন দিতে দেই যে এই প্রশ্নগুলো করো এই লোকের কাছে, তখন পাশে থেকে আমি এগুলো শুনি তারা কি কি বলে, কারণ আমি প্রশ্নগুলো অনেকে উত্তর দিতে চায় না, সেটা চালাক লোক হোক আর বোকা লোক হোক, তারা তখন তার অন্তরের কথাটা বলে না, তখন মুখস্থ কথা বলে বা কথার বাহু বুঝে কথা বলে, আসল কথাটা বলে না। আমি আমার কৌশলটা বুঝছেন তো? ধরেন আমি আপনাকে বললাম যে আপনি এক্স ওয়াই জেড এর ফোন দেন, আপনি তখন এক্স ওয়াই জেড এর ফোন দিলেন, এক্স ওয়াই জেড এর ফোন দিলেন, এক্স ওয়াই জেড তখন তার আমার সাথে লাইভে, আমার সাথে তার কন্ট্রাক্ট আছে মোবাইলে, আমি তখন হোয়াটসঅ্যাপে তার লাইনেই আছি, কথা শুনতেছি কে কি বলতেছে। এবং এগুলো কিন্তু আমার পরিচিত জন, কিছু লোক অপরিচিত, আমি তাকে বলি যে তুমি তোমার খালুরে ফোন দাও, তুমি তোমার মামারে ফোন দাও, তুমি তোমার আম্মারে ফোন দাও, তুমি তোমার শাশুড়িরে ফোন দাও, এই প্রশ্নটা একটু করো তো ছোটো ভাই বা ভাতিজা বা ভাইনা, বা অনেকেরই বলি যে একটু দেখো, মেয়েদেরও বলি তোমার খালার একটু ফোন দিয়ে এটা জিজ্ঞেস করো, তোমার মায়ের এটা প্রশ্ন জিজ্ঞেস করো, অথবা তোমার শাশুড়ির এটা জিজ্ঞেস করো, তোমার বান্ধবীর এটা জিজ্ঞেস, অথবা তোমার প্রফেসরে জিজ্ঞেস করো। এটা হলো আমার কৌশল, আপনাদের বললাম একটা নতুন কৌশল নিয়েছি এবং ভালো ফল পাচ্ছি। কারণ আমি একজন প্রফেসরকে জিজ্ঞেস করছিলাম, প্রফেসর দেখি হিসাব করে করে কথা কয়, সেই প্রফেসরকে ওই প্রশ্ন আরেকজনকে দিয়ে করাইছি, সে সুন্দর সুন্দর উত্তর দিয়েছে, সুন্দর সুন্দর উত্তর, মানে যা সে বিশ্বাস করে তাই বলেছে। মানে আমার সাথে যে সুদূর বুদুর মার্কা হিসাব করে কথা বলছে এটা বলে নাই, সে তার মতো করে সব প্যার করে সব বলে দিছে। মানে এই দেশের মগজ আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি এদের যদি মানে এদের শুধু ইন্টারভিউ নেবেন, বাংলাদেশের বর্তমান জনগণের শুধু ইন্টারভিউগুলো নেন আর বিশ্বের মানুষের শোনান, তারা বলবে যে এরা কি মানে গাঁজা খাই বলবে না, এরা বলবে যে এরা কি দুধের শিশু নাকি এরা মূর্খ। এই দুইটা ছাড়া আর কিছু, হয় মূর্খ আর নইলে অজ্ঞ বলবে, একের মূর্খ বলবে আর নইলে বলবে এরা দুধের শিশু, অবুঝ, এছাড়া আর কিছু বলবে না। কারণ একজন 50 বছরের 60 বছরের 70 বছরের লোক যখন বলে, জেনজিরা বলে নাই, জেনজির মা খালা দাদি নানি আম্মারা আব্বারা বলছে যে ভারত যদি বাংলাদেশে পেঁয়াজ চাউল বেচতে না পারে ভারত নাকি না খায় মরবে। এইরকম তাদের আকল। এই আকল নেয়ার আসলে এখন এদের আপনি কি বোঝাবেন? এদের মানে মাদ্রাসা সাপ মগজ, এই মাদ্রাসায় পাকিস্তান তার এমন, যেমন পাকিস্তানের লোকজন দেখবেন এমন জজবা, তারা কি বলে জানেন? हम लोगों के पास जज्बा है, কালমা গো জজবা है, কালেমার জজবা है, हम लोग কালেমা গো মুসলমান। মানে এটাই নাকি, এমন কি বাংলাদেশের এক ছেলে তো বলছেই যে পারমাণবিক বোমা নাকি গিলে খাই ফেলবে, গিলা খাবে, ভারতের পারমাণবিক বোমা তারা গিলা খাবে, কাজ করবে না। আবার সেম পাকিস্তানের লোকজন বলছে, আপনি পাকিস্তানের চ্যানেলগুলো দেখবেন, জনপ্রিয় ইউটিউবারদের চ্যানেলগুলো দেখবেন, তারা বলছে যে পাকিস্তানের পারমাণবিক বোমা কাজই করবে না, কারণ তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পারমাণবিক বোমা কাজ করবে না। তো এরকম বেকুব ভোকাসোদা যে জাতি, মানে শুধু বাংলাদেশ না, পাকিস্তানের সেম। আর বাংলাদেশ কেন পাকিস্তানের মতো হবে? কারণ ওই পাকিস্তান থেকেই বাংলাদেশে এই জজবাগুলো ট্রান্সফার করা হয়, এই চিন্তা চেতনাগুলো এখানে পাঠানো হয়, তার জন্য তারা এই ভাষাতে কথা বলে। এখন আপনি এই সমস্ত স্টুপিড মূর্খ গবেট যাদেরকে আমি আদর করে নয়া নাম দিয়েছি, আবার এই নামটাও আবার কেউ পরে বললেন না যে এই নাম আমি দিই নেই, এই বাঙ্গু নাম নেই যেরকম টানাটানি, ঠিক আছে এটা সত্য, বাঙ্গু নাম আপনার অনেক নাম আমার দেখি কপি করে নিয়ে যান, তো একটু দিয়ে আর কি, কপিরাইট দিয়ে আর কি, যে নামটা শেখ করে দিয়ে বলছে, ঠিক আছে? এই জন্য এদের নাম দিয়েছি আমি মোহাম্মদী মূর্খ। এরা তো নিজেরা বাঙালি মনে করে না, একটাও না, আপনি পারবেন না বাঙালি মনে করতে, এরা বলবে মুসলমান, একটাও বলবে না তারা বাঙালি, বলবে মুসলমান। বুঝতে পারছেন তো? সারা পৃথিবীর আরব তুর্কি ইরানিরা বলবে তারা ইরানি, তুর্কি, ইরাকি, আরবি, কিন্তু মিশরি, কিন্তু এরাই শুধু বলবে একমাত্র তারা মুসলমান, আর কেউ এইভাবে বলে না। তো এই জন্য বাংলাদেশ পাকিস্তানের এদের আমি নাম দিয়েছি মোহাম্মদী মূর্খ। ভারতের গুলো সেম, ভারতের গুলো দেখবেন দীপচন্দ্র দাসেনে জিজ্ঞেস করেন যে ফুফুরা গেল এটা নিয়ে একটু মন্তব্য করো, ওই সুধীর ভাই কি বলবে? না না না, আমরা বাংলাদেশ নিয়ে কেন কথা বলবো? কিন্তু 4,000 মাইল দূরে হামাসারা কি করলো, ওরা যখন মাইর খায় তখন সিকড়ি লাগায়, কারণ হলো তারা তখন ভাই, কিন্তু বাংলাদেশের এলে তখন সুধীর ভাই হয়ে যায় বাংলাদেশের। বামপন্থীরাও এরকম, একটু কোনো রকম এইবার যেহেতু জিন্দা জ্বালাই দিছে দীপচন্দ্র দাসের ময়মনসিংহের ভালো খায়, তাই কোনো রকম একটু পেপা ভৌবা করছে বাংলাদেশের 2-4টা বামপন্থী। তাহলে তাও এই বামপন্থীদের দীপচন্দ্র দাসের কথা বলতে গিয়ে না, সাথে সাথে ভারতের ট্রেনে, ভারত এটা করছে ওটা করছে, ওটাও ট্রেনে আসছে, মানে ওটার সাথে একটা ব্যালেন্স করছে। ব্যালেন্স ছাড়া চলো, ভারত কানতেই হবে, ভারতের উদ্দেশ্যই হবে। তারেক 18 বছর, প্রায় 18 বছর পরে দেশে ফিরছে।
আমি প্রায় ২০ বছর পরে দেশে ফিরব অচিরেই। তারেক বাংলাদেশে শেষ পর্যন্ত আসছে। অনেক খুঁচিয়েছি আমরা গত ১.৫ বছর ওকে দেশে ফেরানোর জন্য, কারণ গত ১.৫ বছর ধরে সে দেশে ফিরে না ইত্যাদি নাটক ড্রামা আমরা দেখেছি। কোনো মতে তারেক দেশে ফিরছিল না, কিন্তু শেষ পর্যন্ত একটি ডেভেলপমেন্টের কারণে সে বাংলাদেশে ফিরছে। সে ডেভেলপমেন্টটা কি? সে ডেভেলপমেন্টটা হচ্ছে সত্য এটি যে তারেকের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটি সমঝোতা হয়েছে। এখানে এই সমঝোতার ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান ছিল, এটা মিথ্যে নয়। এবং তাদের ভিতরে কথা হয়েছে, এটা আমি নিশ্চিত। আমার সোর্স আপনাদেরকে বলার এখানে প্রয়োজন আছে বলে মনে করি না। যাই হোক, তারেক ফিরছে এবং এই দেশে ফেরার ভেতরে মধ্যস্থতা করেছে ভারত, এবং ভারতের থামস আপের পরে তারেক দেশে ফিরছে। এতে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে রাজনীতি করা এখনো সম্ভব নয়। আমি কোনো দেশের লেজুর বৃত্তিটা করে বাংলাদেশ চলবে, আমি সেটা আশা করি না, আশা করতে চাই না। এবং আমি আশা করি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু আমরা পার্শ্ববর্তী বা দক্ষিণ এশিয়ার কোনো নির্দিষ্ট দেশের সাথে আমরা এমন কোনো সম্পর্ক গড়ে তুলব না যাতে সেই দেশটির চামচা রাষ্ট্রে বা অধস্তন রাষ্ট্রে আমরা পরিণত হই। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে, কারণ ৭১ সালে যুদ্ধের পরে আমরা তাদের সাথে কোনো রকম সম্পর্ক গড়ব না, সেটাও আমি মনে করি না। আমি মনে করি যে আমরা ৭১কে না ভুলে গিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকতে পারে এবং থাকা উচিত, যাতে করে একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। কিন্তু শেষ পর্যন্ত তারেক প্রমাণ করে দিল যে ভারতের সাথে আতাত না করে দেশে ফেরা সম্ভব নয়। আমাকে এই বিষয়ে পিঙ্কুর একটি ভিডিও পাঠিয়েছে একজন, সেখানে যে সে পুরোটা মিথ্যা কথা বলেছে তা কিন্তু না, এটা আমি বলতে পারি। আমি পিঙ্কুকে যথেষ্ট অপছন্দ করি, সেটা আপনারা জানেন, কিন্তু এই কথাটা একেবারে অমূলক নয় যে ভারতের সাথে একটি আতাত হয়েছে দু দলের। আপনারা জানেন যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপি আমার প্রিয় দল, কিন্তু বিএনপির অনেক ভুল আছে, আওয়ামী লীগের অনেক ভুল আছে, কিন্তু বাংলাদেশে সব দল রাজনীতি করার অধিকার পাক, অন্যথায় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত হয়। বাংলাদেশে তবে যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সেই দলগুলোর রাজনৈতিক অধিকার দেওয়া উচিত নয়, কারণ তারা দেশদ্রোহী এবং সেই দলগুলো হচ্ছে সন্ত্রাসী। যাই হোক, তারেক দেশে ফিরছে। এক হিসেবে সে দেশে ফিরে কি উল্টোবে কে জানে। দেশে কোনো ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। সে আমেরিকান প্রেসিডেন্টের স্টাইলে চলা শুরু করেছে। আমেরিকান প্রেসিডেন্ট যেমন নিজস্ব এয়ার ওয়ান আসে, ওই প্লেনে, আমেরিকার নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেন, অনেকটা নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেনই তারেক আসছে। সেই এয়ারক্রাফটের অর্থাৎ বিমানের সেই ক্রাফটে সেই প্লেনের স্টাফ পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখনই তার আচরণ প্রাইম মিনিস্টারের মতো, একেবারে আউটস্ট্যান্ডিং, যেটাকে বলে প্রোটেকশন অলরেডি তাকে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ মেনে নেওয়া হয়েছে সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং তাকে সে মানে অত্যাধিক প্রোটোকল, যেটাকে বলে, এরকম প্রোটোকলে কোনো সরকার প্রধান চলেনি। খালেদা জিয়াও না, শেখ হাসিনাও না। কিন্তু তার এয়ারপোর্টে সে ল্যান্ড করবে, সেইখানে ওই সময় এয়ারপোর্টে কেউ থাকবেই না, সাধারণ জনগণের আগমনই সে সময় বন্ধ। বাংলাদেশের ইতিহাসে এরকম কারবার আমরা দেখি নাই। তারপর তার যে প্রোটেকশন, তার আমেরিকান প্রেসিডেন্টের মতো তার নিজস্ব গাড়ি বহর, নিজস্ব বাড়ি। আমেরিকান প্রেসিডেন্ট বাংলাদেশে একবার এসেছিলেন, একবারই, সেই ক্লিন্টন সাহেব। উনি আসার সময় যে এটা দেখেছিলাম, এটা হচ্ছে কোনো অংশে কম না। আমরা বোধহয় মাথার উপরে হেলিকপ্টার উঠতেও দেখবো তার প্রোটেকশনের জন্য।
এই ধরনের প্রোটোকল মেনটেন করে তারেক বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে আমার বুঝে আসে না। বাংলাদেশে একজন জ্ঞানী এবং একজন যাকে বলে এলিট পরিবারের মানুষ ডক্টর কামাল হোসেন বাংলাদেশের রাজনীতিতে অশ্ব ডিম পেরেছিলেন। মেইন কারণ হচ্ছে উনি হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পারতেন না। একবার ধানমন্ডিতে নির্বাচন করার সময় উনি বিভিন্ন বস্তিতে গিয়ে কতবার যে নিজের শার্টে টোকা দিয়েছেন বালু লেগেছে বলে আমাদের মনে আছে। তো তারেককে যেখানে এরকম প্রোটোকল নিয়ে চলে, সে বাংলাদেশে রাজনীতি করবে কিভাবে, কিভাবে জনগণের কাছে যাবে, কিভাবে মাঠে ঘাটে দৌড়ে বেড়াবে, ওর বাবা যেমন বসে গিয়েছিল মাঠে ময়দানে ও কিভাবে বসবে আমার তো ভাই বুঝে আসে না। যদি সেগুলি না লোক দেখানো, ওই কুইন এলিজাবেথের মতো লোক দেখানো ঘোরাঘুরি না হয়ে থাকে, তাই আমার মনে হয় না এই হানিমুন বেশি দিন চলবে। আর তারেক বাংলাদেশে রাজনীতিতে আসছে এবং সে ভারতের মন জয় করে টিকে থাকতে পারবে আমি মনে করি না। দেখতে হবে যে তারেক বাংলাদেশে এসে সেই মঞ্চে ভাষণ দেওয়ার সময় সে কতগুলো কথা বলে কিনা। প্রথমত, সে যদি পাকিস্তানের সাথে প্রেম দেখায় বা ভারতকে যদি ধিক্কার দেয় কোনো না কোনোভাবে, আবার যদি স্লোগান দেয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম কিছু বলে, তাহলে তার সাথে ভারতের যে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ভেঙে পড়বে। এবং অপরদিকে যদি ভারতের সঙ্গে অতি বন্ধুত্ব দেখায় বা ভারতের বিরুদ্ধে যদি কিছু না বলে, তাহলে আবার পাকিস্তান এর সঙ্গে তার যত রকম প্রেম প্রীতি আছে এগুলো ভেঙে যাবে। সে তার মাকে শয্যাশায়ী অবস্থায়, বোধহয় তার মা আর দুনিয়াতে নাই যতটুকু জানি আমরা, যদি থেকেও থাকে কোনো ছেলে মৃত প্রায় বা মৃত মার ডেড বডি বা প্রায় ডেড বা কমাতে রেখে কিভাবে সম্বর্ধনা গ্রহণ করবে কয়েক ঘন্টার ভেতরে, ভাই আমার বুঝে আসে না এটা কি ধরনের সন্তান, আবার কিভাবেই বা পারবে। ইট ডাজন্ট মেক সেন্স। এটা 1-2 দিন পরেও হতে পারতো, 1-2 দিন পরে হলে বোধহয় তারেকের সম্মানহানি হতো না। আমরা সেখানে যে মানুষের গ্যাদারিং হওয়া দেখা শুরু করেছি, তারেকের মুখোশ পরা, অর্থাৎ তারেকের মতো মুখোশ, তারেকের ছবি সম্বলিত মুখোশ পরা, সেখানে যেভাবে তারেক তারেক করা, মানে বাংলাদেশে একজন রাজাধিরাজ মহারাজ আসছেন। বাংলাদেশের মানুষ চামচামিতে বোধহয় বিশ্ব রেকর্ড। আনফর্চুনেটলি আমরা এই চামচামি থেকে বেরোতে পারলাম না। আনফর্চুনেটলি বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত এই বাংলা, পূর্ব বাংলা 33টি পরিবার 2000 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। মনে করেছিলাম অন্তত একটি পরিবার থেকে, পারিবারিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, তবে আমরা আরেকটি পারিবারিক শাসন আমরা এখন কন্টিনিউ দেখব। তারেকের বউ তারেকের কাছে গিয়ে আবার একসাথে দেশে ফিরে, এটা কোনো লজিক্যাল মেক সেন্স করেনি আমার কাছে। বাট নেভারদিলেস আরেকটি কারণ হতে পারে যে তার বউ তার সাথে যাবে, তার সাথে আসবে সম্বর্ধনা, সে রাজাধিরাজের সম্বর্ধনা, রানী মহারানী উনি আসবেন, রাজকন্যা আসবেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে একটি বিশাল জনগোষ্ঠী এখনো পরিবারের পা চাটার জন্য উঠে পড়ে লেগেছে। আমি যখন বলি যে আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, আবার যখন বলি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দরকার, যখন আমি বলি বিএনপি আমার প্রিয় দল, জাতীয়তাবাদী দল, কিন্তু আবার যখন তারেক রহমানের সমালোচনা করি, বিএনপির সাপোর্টাররা এটা গিলতে পারে না। কিন্তু আমি বলি যে আমি যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছেই আমি শিখেছি, আমরা জেনেছি ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, তাই আমার এই দলকে সমর্থন করার পাশাপাশি দলের প্রধানকে সমালোচনা করার অধিকার আছে বলে আমি মনে করি। এবং সেই অধিকার না দিলে অধিকার আমরা আদায় করে ছাড়ব। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি তারেক রহমান বিএনপির যোগ্য নেতা নয়। ভবিষ্যতে তার প্রমাণ করার বিষয় থাকতে পারে, আপনারা বলতে পারেন, কিন্তু অতীত ক্লিয়ার না করে প্রমাণ কিভাবে হয়? 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা কিন্তু আসলে ভেস্তে যায়নি, সেটা একটি প্রক্রিয়াগত ত্রুটির কারণে সেটি ড্রপ হয়েছে। কিন্তু সেই সময় তো মানুষ মরেছে,
বোমা তো ফেটেছে, মানুষ তো আহত হয়েছে, তাহলে কি বলতে হবে না যে 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার একদিন হবে? তাহলে কি সেই বিচারিক প্রক্রিয়া থেকে তারেক আবার প্রশ্নবিদ্ধ হবে না? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অপরদিকে আওয়ামী লীগের যে সকল নেতারা ভুল করেছেন, দলের 12টা বাজিয়েছেন, তাদেরকে দলে রেখেই কিভাবে তারেক সেখানে সমঝোতা করলো আমার কাছে বুঝে আসে না। নেভারদিলেস, আমাদের বাংলাদেশ আবার পড়ে গেল গ্যারাকলে। একই জিনিস আমরা, অর্থাৎ ওল্ড ওয়াইন ইন নিউ বটল। গুণগত কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। দেখেন, তারেক রহমানের নাগরিকত্ব বিষয়টিও কিন্তু সেটেলড হয়নি। তারেক এখন পর্যন্ত মুখ খুলে বলেনি একবারও যে তার ব্রিটিশ নাগরিকত্ব নেই। কারণ আমার কাছে যত ইনফরমেশন আছে এবং এর আগে যতবার আপনাদেরকে বিভিন্ন লজিক আমি উপস্থাপন করেছি, যেহেতু আমি ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজারের দায়িত্ব পালন করেছি বহু বছর, যেহেতু আমার আইনের পড়াশোনা করা আছে, অভিজ্ঞতা আছে, আমি বলতে পারি তারেকের ব্রিটিশ নাগরিকত্ব অবশ্যই আছে। এবং সে যদি না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে বলে তার ব্রিটিশ নাগরিকত্ব নেই, নাগরিকত্ব কখনো ছিল না, এরকম ভাবে যদি কথাবার্তা পরিষ্কার না করে, তাহলে তারেক বরাবরই যা আমাদের সংবিধান যেটা আমরা এখনো ফেলে দেইনি সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই প্রাইম মিনিস্টার হওয়ার জন্য চেষ্টা করবে। তারেক এটা অলরেডি উদাহরণ সৃষ্টি করেছে। আমরা জানি যেমন মালেক উনি সিলেটের, উনি বিএনপি নমিনেশন পেয়েছেন, আব্দুল মালেক, এবং আমি ওনাকে বহু বছর চিনি। এবং মালেক ভাই উনি অবশ্যই ব্রিটিশ নাগরিক, কিন্তু উনি কিন্তু নমিনেশন পেয়েছেন। কিভাবে হলো? আবার কয়সার, সেও জগন্নাথপুরে ইলেকশন করবে সিলেটে, সেখানে সে কয়সার ব্রিটিশ নাগরিক, কোনো সন্দেহ নেই, তাকেও আমি চিনি। এবং সে কিভাবে নির্বাচন করছে সেগুলো হচ্ছে ফাঁক ফোকর দিয়ে আমরা ক্যান্সেলেশনের, ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেলেশনের আবেদন করেছি এই কথা বলে ফাঁক ফোকর করে তারা বাইপাস করে নির্বাচন করার চেষ্টা করবে। এগুলো হচ্ছে সবই ধোঁকাবাজি। এগুলো আসলে অনেক সিদ্ধান্ত আছে মামলার যেগুলোতে আসলে এগুলো টেকে না, এগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই না। তবে আমরা সেরকমই কিছু একটা দেখবো বোধহয়, কারণ আমরা এখন পর্যন্ত সালাউদ্দিন ভাই বলেছেন যে তারেক কিন্তু মুখ দিয়ে বলেননি যে সে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। মানুষ একাধিক নাগরিকত্ব রাখতে পারে, কিন্তু যখন আপনি পার্লামেন্টের মেম্বার হবেন, আপনি শুধুমাত্র আর্টিকেল 66(2) বাংলাদেশ সংবিধান, আপনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে। অন্য কোনো নাগরিকত্ব থাকলে সেটা আপনাকে পরিত্যাগ করতে হবে। কিন্তু অলরেডি আমরা বিএনপির অনেক নেতা কর্মীদের কাছ থেকে শুনেছি যে তারা বলেছেন যে থেকেছেন তো কি হয়েছে, থেকেছে সো হোয়াট, অর্থাৎ এখনই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এটা সত্য যে সব দলই কম আর বেশি চুরি, রাহাজানি, গুন্ডামি, বদমাশি করে, এবং অনেক গুন্ডা বদমাশকে আওয়ামী লীগও স্থান দিয়েছিল, দ্বার ভর্তিকে আওয়ামী লীগকে দিতে হচ্ছে। আমরা শামীম ওসমানের মতো গুন্ডাকেও দেখেছি আওয়ামী লীগে, এ সকল গডফাদারদেরকে আমরা দেখেছি। ঠিক একইভাবে আমরা এখন 2500-এ সেই আজাদের মতো সন্ত্রাসীকে নমিনেশন দিতে দেখেছি। এমনকি তারেকের ওয়াইফ যখন এয়ারপোর্ট পার হচ্ছিল তার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে, আমরা তার ঠিক পেছনে আজাদের মতো সন্ত্রাসীকে হাঁটতে দেখেছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না, বিএনপির গুণগত মান কোনো পরিবর্তন হয়নি। যতই তারা এমনকি জামাতও যতই তারা মিষ্টি মিষ্টি কথা বলুক, আমার যথেষ্ট তাদের প্রতি আমার বিশ্বাস কম আছে। অর্থাৎ আমাদের বাংলাদেশে আমি আপনাদের বলেছি 24শে অগাস্টের গণঅভ্যুত্থানের পেছনে আমার সমর্থন ছিল, কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাচ্ছিলাম না, গণতন্ত্র অবহেলিত হচ্ছিল, কিন্তু সেটা প্রক্রিয়াটা ছিল ভুল, সেখানে সন্ত্রাসীরা ফ্রন্ট লাইনে ছিল। অতএব তারপরেও এত ত্যাগের পরে আমরা যদি কোনো গুণগত মান পরিবর্তন না হয়ে থাকে, এমনকি আমি সজীব জয়ের মুখেও শুনেছি যে আমরা অনেক ভুল করেছি, উনি বলেছেন, তাহলে তারপরে যদি কোনো গুণগত মান পরিবর্তন না হয়ে থাকে, তাহলে তারেক রহমান আসলেই কি আর না আসলেই কি, উনি জেসাস ক্রাইস্টের মতো উনি 25 তারিখে ল্যান্ড করবেন। জেসাস ক্রাইস্ট যেমন মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবন দিতেন, উনিও বোধহয় মৃত প্রায় বিএনপিকে জীবন দেবেন। তবে
জামাত এবং তাদের ABCD দলগুলোকে ঠেকানোর জন্য, ৭১-এর চেতনা ফিরিয়ে আনার জন্য হয়তোবা তারেককে সমর্থন করা ছাড়া এই মুহূর্তে কোনো বাংলাদেশের মানুষ আর কোনো অপশন পাচ্ছে না। কিন্তু এগুলি হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ, এগুলি হচ্ছে স্বৈরাচারিতার লক্ষণ, এগুলি হচ্ছে উদ্দেশ্যহীনতার লক্ষণ। এগুলি প্রমাণ বহন করে যে বাংলাদেশে আসলে প্রকৃত গণতন্ত্রের চর্চা দলগুলির ভেতরে নাই। কারণ দলগুলোর ভেতরে তারেকের চাইতে স্মার্টার বা তারেকের চাইতে গুণগত মান সম্পন্ন সাহসী নেতাদেরকে তৈরি করতে এ দল পারেনি। যেমন তারেকের পরে তার মেয়ে আসবে অথবা তার বউ আসবে, কিন্তু তাকে চ্যালেঞ্জ করার মতো বা তার চেয়ে স্মার্ট নেতা গড়ে তোলার মতো কোনো প্রচেষ্টা, কোনো অবকাশ বিএনপিতে নাই, যেমনটি আওয়ামী লীগেও নাই। তাই আমাদের ভাগ্যে আসলে কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করছি না। এটা আমরা অত্যন্ত দুর্ভাগ্যবান জাতি হিসেবে, অত্যন্ত দুর্ভাগ্যবান যে আমরা আবার একই গ্যারাকলে পড়তে যাচ্ছি। There is absolutely no doubt in my mind. আমরা সামনে যা দেখতে পাবো যে চাঁদাবাজি, রাহাজানি এগুলি কন্টিনিউ হবে। বিএনপি যেই 4,000 4,500 নেতাকর্মীকে নাকি তারা বহিষ্কার করেছে দল থেকে, কিন্তু আপনারা জানেন নীরবের মতো অনেক যারা ক্যান্ডিডেট হচ্ছে বিএনপির, তারা আবার বহিষ্কারের পরেও দলে ফিরে এসছে। বিএনপির যারা বহিষ্কার হয়েছিল চাঁদাবাজি, রাহাজানি, গুন্ডামির জন্য, তাদের প্রায় 60% দলে আবার ফিরে এসছে। তাই দলের কি মানগত উন্নতি হবে, বাংলাদেশে কি পরিবর্তন হবে? কিছু আসলে স্টানবাজির মতো কিছু মানুষকে হঠাৎ করে নাম নাই, কোনো পরিচয় নাই, রাজনীতি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, নিয়ে এসে একেবারে বসিয়ে দিল বিএনপিতে, আর মনে করছে বিএনপির গুণগত মান পরিবর্তন হবে না। দলে চামচামিও বন্ধ হবে না, দলে স্লোগান দেওয়া বন্ধ হবে না, দলে কোনো কিছু পরিবর্তন হবে না, গুণগত মান পরিবর্তন হবে না, গণতন্ত্র দলের ভিতরে আসবে না। আমরা নিজেরাই আনবো না, কারণ আমরা চামচামি ভালোবাসি। আসলে মেইন সমস্যাটা নেতাদের না বোধহয়, মেইন সমস্যা হচ্ছে আমাদের। দিস ইজ দ্য প্রবলেম। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা কেউ কমেন্ট করছেন দেখি না কি করে। এই দেখি না কি করে করতে গিয়ে বাংলাদেশে 10 বছর, 20 বছর, 30 বছর পার হয়ে যায়, এবং এই করে করে 50, 60, 70, 80 বছর নেতা যখন হয়ে যায়, তারপরেও আমাদের প্রধান দুটো দলে দেখি না কি করে, দেখি না কি হয়। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি একটি আস্ত জেনারেশনকে গিলে ফেলেছেন, একটি আস্ত জেনারেশনকে আপনি ধ্বংস করে ফেলেছেন। আমরা তারেক ফিরে আসছে, কিন্তু সে রাজনীতি কন্টিনিউ করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এইভাবে প্রোটোকল নিয়ে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। বর্তমানে যে সরকার আছে, এই সরকার দ্রুত এক্সিট চাচ্ছে। তাই ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং ওরা বোধহয় নির্বাচন চায়, কিন্তু জামাত কতটা চায় এখন আমার সন্দেহ আছে। এখন জামাত যদি হঠাৎ করে বলে নির্বাচনে যাবে না, বা এনসিপি যদি বলে বসে যে তারা নির্বাচনে যাবে না, তাহলে তারেক কিভাবে নির্বাচন করবে সেটা আমার তো বুঝে আসে না, এবং সেটা নির্বাচন করতে পারবে বলে আমি সন্দিহান। তবে আমি মনে করি সামনে অচিরেই আমরা একটি নতুন রাজনৈতিক মোড় দেখতে পাবো, এবং তারেক বাংলাদেশে মহারাজা, উনি এসছেন, আনন্দ করেন, ফুর্তি করেন, পার্টি করেন, কারণ আমাদেরকে মেনে নেওয়ার সময় এসছে। বাংলাদেশে গণতন্ত্র কোনোদিন ছিল না, বাংলাদেশের মানুষের, জনগণের হাতে কোনোদিন অধিকার ছিল না। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই আমাদের অধিকার, কিন্তু সেই অধিকার আমাদের আদায় হবার নয়। আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা বারবার চেষ্টা করেও আমাদের নির্বাচিত, আমাদের প্রকৃত গণতান্ত্রিক নেতাকে আমরা পাইনি, পাওয়ার অধিকার আমরা রাখি না, আমরা পেতে চাই না। আমরা গোলামি করতে ভালোবাসি, আমরা গোলামের জাত, এবং আমরা আমাদের মহারাজা এসেছেন, আসছেন, অন দ্য ওয়ে, তাকে বরণ করে নেন এবং আরো কয়েক দশক গোলামি করার জন্য প্রস্তুত থাকেন। অনেক খুঁচিয়েছি আমরা গত 1.5 বছর ওকে দেশে ফেরানোর জন্য, কারণ গত 1.5 বছর ধরে সে দেশে
ফিরে ফিরে না ইত্যাদি নাটক ড্রামা আমরা দেখেছি। কোনো মতে তারেক দেশে ফিরছিল না, কিন্তু শেষ পর্যন্ত একটি ডেভেলপমেন্টের কারণে সে বাংলাদেশে ফিরছে।